এই মুহূর্তে যদি তুমি মনে করো জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই স্বদেশ সভ্যতা বিশ্ব নিয়ে তুমি তোমার প্রস্তুতি শুরু করবে, তবে তুমি ভুল ভাবছো। কারণ সেপ্টেম্বর মাসে যদি পরীক্ষা হয়, তার মানে তোমার হাতে এই মুহূর্তে সময় ভীষণ কম। আর তোমাকে লাইন বাই লাইন এখন এই পয়েন্টগুলো পড়তে হবে, যে পয়েন্টগুলো থেকে পিআরবি বোর্ড বারবার বারবার করে প্রশ্ন উঠিয়ে নিয়ে আসে। চলো শুরু করা যাক আজকের জৈন ধর্ম। কি বলেছে প্রথম পয়েন্ট? জৈন ধর্মের প্রবর্তককে তীর্থঙ্কর বলা হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি নোট ডাউন করে নিচ্ছ প্রিয় ভাই ও বোনেরা আমার, সময় বেশি নেই। আর তোমার এই বছর সাকসেস পাওয়াটা তোমার জন্য কতটা দরকার তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি। আশা করি নোট ডাউন করছো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম কি বলছে নাকি, জৈন ধর্মের ধর্ম প্রবর্তককে কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। পরীক্ষায় আসলে কিভাবে আসতে পারে? পরীক্ষায় আসতে পারে যে তীর্থঙ্কর কথাটি কোন ধর্মের সঙ্গে যুক্ত। অ্যান্সার করতে হবে জৈন ধর্মের সঙ্গে যুক্ত, কারণ জৈন ধর্মের ধর্ম প্রবর্তক বা শিক্ষাগুরুকে তীর্থঙ্কর বলা হয়। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখে নাও, এই পয়েন্ট গুলো আসবে। পিআরবি বোর্ড এত সহজ না, আজকাল সোজা আঙ্গুলে প্রশ্ন করছে না, আঙ্গুলটা একটু টেরা করে প্রশ্ন করছে, নোট ডাউন করে নিবে। 2 নাম্বার পয়েন্ট বলেছে তীর্থঙ্কর কথার অর্থ হলো ধর্মগুরু বা মহাপুরুষ। আমার সঙ্গে বলো, লজ্জা পাবে না, এবছর সাকসেস পেতেই হবে। একটা কনস্টেবলের সিট হাতের মুঠোয় পেতে হবে। 10 লক্ষ পরীক্ষার্থী বসছে, বসুক, কিন্তু একটা সিট প্রিয় ভাই তোমার, প্রিয় বউ তোমার। আমার সঙ্গে বলবে, লজ্জা পাবে না। তো তীর্থঙ্কর কথার অর্থ কি যদি পরীক্ষায় আসে, তোমাকে অ্যান্সার করতে হবে তীর্থঙ্কর কথার অর্থ হলো ধর্মগুরু বা মহাপুরুষ। ধর্মগুরু বা মহাপুরুষ। 3 নাম্বার পয়েন্ট দেখিনি আমরা, কি প্রশ্ন আসতে পারে। 3 নাম্বার পয়েন্ট বলছে জৈন ধর্মের প্রধান তীর্থঙ্কর সংখ্যা 24 জন। এক্স্যাক্টলি জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর রয়েছে। 24 জনের আলাদা আলাদা নাম রয়েছে। বাস গেল, 24 জনের নাম পড়তে হবে দাদা, না প্রিয় ভাই, না 24 জন না, তোমাকে কেবল মাথায় রাখতে হবে 23 জন 24 জন তীর্থঙ্করের মধ্যে 3 জনের নাম। 24 জন তীর্থঙ্করের মধ্যে কজনের নাম মাথায় রাখতে হবে? 3 জন। আর এই 3 জনের নাম তোমাকে এতটাই দৃঢ়ভাবে পড়তে হবে আর স্মরণ করতে হবে যাতে তোমার প্রিয়তমার নাম মাথা থেকে উড়ে যাক, কিন্তু এই 3 জনের নাম যাতে মাথা থেকে না বেরিয়ে যায়। কারণ এই 3 জনের নাম নিয়ে আগেও ডব্লিউপি তে কোশ্চেন এসেছে, এবারও আসতে পারে। বি রেডি। তো প্রথম জনের নাম কি বলেছে? প্রথম তীর্থঙ্করের নাম হলো ঋষভদেব। আবার জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। আবার জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। জোরসে বলো ঋষভদেব, প্রেম সে বলো ঋষভদেব। মনে রাখা দরকার, মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। কি নাম বললাম? পার্শ্বনাথ। আবার জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ। আশা করি মুখস্থ। লাস্ট জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। বলো আমার সঙ্গে প্রিয় ভাই, বলো। মনে আছে ছোটবেলা তুমি যখন বাড়িতে পড়তে, জোরে জোরে পড়তে, মা যখন তোমাকে পড়াতো, কিভাবে পড়তে? 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25 পড়তে তো? মাথায় রাখো ছোটবেলার কথা। হয়তো তখন যদি তোমাকে কেউ বলে ফেলতো 25 লিখো, তো তুমি ভাবে লিখতে 1 এ 5 25। না না না, 1 এ 5 না, 3 এ 5 25। কারণ তুমি 25 লেখা হয়তো জানতে না, কিন্তু এত জোরে জোরে পড়তে তোমার স্মরণ শক্তিতে চলে আসছে যে 5 5 এ 25 হবে। এখন তো তুমি বড় হয়েছো, তুমি জানো 2 এ 5 25, কিন্তু কেবলমাত্র তুমি জোরে জোরে পড়তে ভুলে গেছো। পড়তে তো তোমাকে হবে, কারণ আমি তোমাকে পড়াবো। তো এই 3 জনের নাম তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম ঋষভদেব, 23তম পার্শ্বনাথ, 24তম ও অন্তিম তীর্থঙ্কর মহাবীর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে তোমাকে মহাবীরের পরিচয় সম্বন্ধে পড়তে হবে। কবে মহাবীর জন্মেছিল, কবে তিনি মারা যান, প্রত্যেকটি বিষয় তোমাকে স্মরণ করতে হবে। চলো মহাবীরের পরিচয় ব্যাপারে আমরা শুরু করি। মহাবীরের পরিচয় বা মহাবীরের জন্ম সংক্রান্ত বা মৃত্যু সংক্রান্ত যে তত্ত্বগুলো আছে, বর্তমান ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য প্রত্যেকটা তত্ত্ব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো দেখি। প্রথম পয়েন্ট দিয়েছে মহাবীরের জন্ম। দেখিনি মহাবীরের জন্ম থেকে কি রকম প্রশ্ন পিআরবি বোর্ড থেকে ডব্লিউবিপি তে এসেছে বা 2025 সালে আসতে পারে।
প্রথম বলেছে মহাবীর বৈশালী জেলার কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসতে পারে। মহাবীর কোন জেলায়? বৈশালী জেলায়। কোন গ্রামে? কুন্দ গ্রামে। কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে মহাবীরের জন্মস্থান কোন জেলার কোন গ্রামের অন্তর্গত? বর্তমানে মুজাফফরপুর জেলার বসার গ্রামের অন্তর্গত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় ভাই বোনেরা। এই পয়েন্টগুলো থেকেই পিআরবি বোর্ড বারবার প্রশ্ন তুলে এনেছে, আর 2025 সালেও তুলে আনতে পারে। ভালোভাবে নোট ডাউন করে নেবে। 2 নাম্বার পয়েন্ট কি বলেছে দেখেন। 2 নাম্বার পয়েন্ট বলেছে মহাবীরের পিতৃদত্ত নাম ছিল বর্ধমান। প্রথমেই মহাবীর নামে পরিচয় হয়নি। তিনি পিতার কাছ থেকে যে নাম বা খ্যাতি বা পরিচয় পেয়েছিল সেই নামটা ছিল বর্ধমান। অর্থাৎ মহাবীরের পিতৃদত্ত নাম ছিল বর্ধমান। পরবর্তীতে তিনি যখন জৈন ধর্মের অবলম্বী হয়ে ওঠেন তিনি মহাবীর নামে আখ্যা পান। কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা গেছে, হয়তো 2025 সালেও প্রশ্ন রূপে থাকতে পারে। মহাবীরের পিতৃদত্ত নাম কি? অ্যান্সার করতে হবে বর্ধমান। নেক্সট কি বলেছে? তিনি ক্ষত্রিয় জাতির অন্তর্ভুক্ত ছিলেন। প্রিয় ভাই বোনেরা, অনেকে মনে করে মহাবীর ধর্ম প্রচার করেছিল, হয়তো তিনি ব্রাহ্মণ ছিল। না 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 প্রিয় ভাই বোন, মহাবীর ক্ষত্রিয় জাতির অন্তর্ভুক্ত ছিলেন। দেখো এই যে 3টা পয়েন্ট তোমাকে পড়ালাম, এই 3টা পয়েন্ট 2025 সালের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। মাথায় রাখবে মহাবীরের পিতার নাম, স্ত্রীর নাম, মাতার নাম এবং প্রথম শিষ্যের নাম বারবার পরীক্ষায় উঠে আসতে দেখেছি। আর এইবার কিন্তু তোমাকে এগুলো মুখস্থ করে যেতে হবে। মাথায় রাখবে প্রিয় ভাই বোন, এইবার চাকরি পাওয়াটা তোমার জন্য ভীষণ দরকার। দরকার তো বটে। পরিবারের এত অভাব, এত কষ্ট তুমি সহ্য করে বেড়ে উঠেছো, আর এইবার চাকরি পাওয়াটা কতটা দরকার তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি। চাকরি তো তোমাকে পেতেই হবে, তার জন্য তুমিও পরিশ্রম করছো, আমিও তোমাকে পরিশ্রম করাচ্ছি। আর যদি তুমি এই রকম মাইন্ডসেট নিয়ে আগাও তবেই সাকসেস পাওয়া যাবে। আর এই পয়েন্টগুলো দয়া করে নোট ডাউন করে নিবে। একবার আমার সঙ্গে দেখলাম, মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, তার স্ত্রীর নাম ছিল যশোদা, তার মাতা বা মায়ের নাম ছিল ত্রিশলা, এবং শেষে মহাবীরের শিষ্য যার নাম ছিল জামিলি অথবা জামাতা, এই দুটো নামেই তার শিষ্যের পরিচয় পাওয়া যায়। প্রিয় ভাই বোন, 4টা নাম একবার আমার সঙ্গে আবার। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, তার স্ত্রীর নাম ছিল যশোদা, মহাবীরের মাতা বা মায়ের নাম ছিল ত্রিশলা, এবং মহাবীরের শিষ্যর নাম ছিল জামিলি বা জামাতা। এই পয়েন্টগুলো বারবার পরীক্ষায় উঠে আসে এবং আশা করি তুমি নোট ডাউন করেছো, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিয়েছো, জীবন নিয়ে সিরিয়াস হয়েছো তো? চলো নেক্সট পয়েন্ট দেখিনি। মহাবীর থেকে আর কি কি পয়েন্ট পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় উঠে আসতে পারে? প্রিয় ভাই, এই মুহূর্তে মহাবীরের জ্ঞান অর্জন এবং মহাবীরের ধর্ম প্রচার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা দেখেছি। ক্লাস আর বেশি বড় হবে না, আমি জানি সারাদিন তুমি কঠোর পরিশ্রম করো, অনেক কাজ হয়তো এখনো বাড়ির আশেপাশে পড়ে আছে, কিন্তু ক্লাসটা শেষ করেই তোমাকে উঠতে হবে, কারণ এই ক্লাসটা তোমার লাইভ করে দেওয়ার মতো ক্লাস। একবার দেখে নাও মহাবীরের জ্ঞান অর্জন ও ধর্ম প্রচার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় উঠে আসতে পারে। প্রথম পয়েন্ট, মহাবীর চম্বিকা গ্রামে, কোন গ্রামে? চম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে কঠোর তপস্যা করে 42 বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন ভিভিআই। যেমন গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার দিব্য জ্ঞান কত সালে লাভ হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি মহাবীরের দিব্য জ্ঞান অর্জন কত বছর বয়সে হয়েছিল সেটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং কোথায় হয়েছিল। মহাবীরের দিব্য জ্ঞান অর্জন হয়েছিল চম্বিকা নামক গ্রামে ভিভিআই। নোট ডাউন করছো তো? আরে তোমার লাইভটা করার জন্য নোট ডাউন করছো তো? যদি না করে থাকো এখনো সময় আছে, ভিডিও পজ করো, খাতা কলম নিয়ে আসো, নোট ডাউন করতে থাকো। নেক্সট বলছি কোন নদীর তীরে? অ্যান্সার করতে হবে ঋজুপালিকা নদীর তীরে। কত বছর বয়সে? 42 বছর বয়সে মহাবীর দিব্য জ্ঞান লাভ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট বলেছে বিহারের পাবনা নামক স্থানে 72 বছর বয়সে মহাবীর দেহ ত্যাগ করেন। যেমন তার জন্ম, তার তপস্যার বয়স, ঠিক তেমনি তার মৃত্যুর সময়সীমা
খুব ইম্পর্টেন্ট, এবং মৃত্যুর স্থানটি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, জীবন মুখোপাধ্যায় নিশ্চিত ভালো বই, স্বদেশ সভ্যতা বিশ্বের উপর কোনো বই হয় না। এই বই পড়ে অনেকে তো হয়তো সিভিল সার্ভিসও ক্র্যাক করেছে, কিন্তু এই মুহূর্তে জীবন মুখোপাধ্যায় পড়ার সময় তোমার নেই। এই মুহূর্তে তোমাকে এই নোটগুলোই পড়তে হবে পয়েন্ট বাই পয়েন্ট, লাইন বাই লাইন, তাহলে সাকসেস পাবে। তুমি কি ভাবছো মার্কেট থেকে কোনো প্রকাশনী এমসিকিউ বই প্র্যাকটিস করে তুমি পাস করে যাবে? ডব্লিউবি কনস্টেবল 25টা সেট টপ কোশ্চেন পাস করবে না। এই পয়েন্টগুলো দেখো, পাস করার কথা আমি তোমাদেরকে বলছি, আর কিভাবে পাস করতে হয় শুনে নাও আর দেখে নাও। তো বিহারের পাবনা নামক স্থানে মহাবীর মৃত্যুবরণ করেন, তখন তার বয়স ছিল 72 বছর। থার্ড পয়েন্ট যেটা বলছে, ধর্ম প্রচারক রূপে তার আমলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং একাধিক রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের অন্তর্ভুক্ত হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল, এবং মহাবীরের এই জৈন ধর্ম পরবর্তীতে রাষ্ট্রকূট রাজাদেরও গ্রহণ করতে দেখা গিয়েছিল। তো এই তিনটে পয়েন্ট আশা করি তোমার ক্লিয়ার। একবার রিপিট টেলিকাস্ট হয়ে যাবে। সিরিয়াল দেখতে ভালোবাসো তো সিরিয়ালে দেখবে এক একটা সিন 4-5 বার রিপিট টেলিকাস্ট হয়ে যাবে। শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি মা দেখাই তো। লাইফটাও তো একটা সিরিয়াল। কেউ আসছে ছেড়ে চলে যাচ্ছে, অভাবে হয়তো বাড়িতে দুটো খাওয়ার দানাও থাকছে না, লোকের কাছে হাত পাততে হচ্ছে অভাবের জন্য। সেই দিনগুলো কাটবে, এবং লাইফ একদিন তোমাকে এত উঁচুতে উঠিয়ে দিবে তুমি কল্পনা করতে পারবে না। কি মনে করছো সিরিয়ালের গল্প? না, এটা তোমার গল্প, তোমার বাস্তব জীবনের গল্প। আর এই গল্প কেমন হবে তা লিখতে হবে তোমাকে। তবে তার আগে এই পয়েন্টগুলো লিখে নাও বেটা আমার, এই পয়েন্টগুলো লিখে নাও। তো তিনটা পয়েন্ট একবার রিপিট টেলিকাস্ট। ফার্স্ট পয়েন্ট, মহাবীর কোথায় দিব্য জ্ঞান অর্জন করেছিল? অ্যান্সার করতে হবে জম্বিকা গ্রাম। কোন নদীর তীরে? অ্যান্সার করতে হবে রিজু পালিকা নদীর তীরে। কোন নদী? রিজু পালিকা নদী। তখন তার বয়স ছিল 42 বছর বয়স ছিল ভাই। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি বলছি, মহাবীর মারা যান কোথায়? তিনি মৃত্যুবরণ কোথায় করেন? মহাবীর বর্তমান বিহারের পাবনা নামক স্থানে 72 বছর বয়সে দেহ ত্যাগ করে বা মৃত্যুবরণ করে। লাস্ট পয়েন্ট বলে নাম আমার সঙ্গে লাস্ট পয়েন্ট, ধর্ম প্রচারক রূপে তার আমলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং রাষ্ট্রকূট রাজাদের জৈন ধর্ম গ্রহণ করতে আমরা লক্ষ্য করেছি। আশা করি এই পয়েন্টগুলো ক্লিয়ার, কোনো রকম সন্দেহ তোমার মনে নেই। চলো নেক্সট পয়েন্ট দেখা যাক, শেষের দিকে ভালোভাবে দেখো, ক্লাস একদম শেষের দিকে দেখো। জৈন ধর্মে না আমরা একটা কথা শুনতে পাই, সেটা কি? সেটা হচ্ছে পঞ্চ মহাব্রত। কি নাম? পঞ্চ মহাব্রত। আরে 5টা মহাব্রত কি কি ছিল মাথায় রাখবে, কারণ আজকাল পরীক্ষায় প্রশ্ন একটি বিবৃতিমূলক দিচ্ছে, হয়তো পিআরবি বোর্ডও তুলে দিতে পারে। নিম্নলিখিত কোনটি জৈন ধর্মের পঞ্চ মহাব্রতের অন্তর্গত নয়? 3টা পয়েন্ট এখান থেকে দিবেন, একটা আলাদা থেকে দিবে, ধরতে হবে। প্রথম পয়েন্ট অহিংসা, যেটা সবাই আজকাল আমরা করছি। সেকেন্ড পয়েন্ট সত্যবাদিতা, কেউ করছে। 3 নাম্বার পয়েন্ট আচৌর্য, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট অপরিগ্রহ। 5 নাম্বার পয়েন্ট ব্রহ্মচার্য। মাথায় রাখবে, কেউ করুক কি না করুক এই পয়েন্টগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কারণ ভাই পরীক্ষায় আসতে পারে। প্রথম অহিংসা, দ্বিতীয় সত্যবাদিতা, তৃতীয় আচর্য, চতুর্থ অপরিগ্রহ, পঞ্চম ব্রহ্মচার্য। খুব ইম্পর্টেন্ট। মহাবীরের জৈন ধর্মে ত্রিরত্নের কথা ব্যাখ্যা করা হয়েছে। পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? অ্যান্সার করতে হবে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। আর এই মুহূর্তে টার্গেট WBCS চ্যানেলের উপর তোমাকে সৎ বিশ্বাসটা রাখতে হবে। সৎ জ্ঞান এখানেই তুমি পাবে, কারণ ইউটিউব জুড়ে দেখি কিছু কিছু টিচার গলা ফাটিয়ে চিৎকার করে, আমি এই করে দিচ্ছি পিআরবি বোর্ড আমার দাদুর, আমি যেদিন বলবো পিআরবি বোর্ড সেদিন WBP পরীক্ষা নেবে। এই চ্যানেলগুলো থেকে দূরে থেকে সৎ জ্ঞান টার্গেট WBCS পাবে। তাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, করে দাও ভাই, এবং করে দাও। তার অপেক্ষায় আছি, ক্লাস শেষ হবে তারপর করবে, করে দাও। থার্ড পয়েন্ট বলেছে সৎ আচরণ। ভালোভাবে আচরণ মিন্স প্রতিদিন টাইম বাই টাইম এখানে ক্লাস আপলোড করা হবে, পেয়ে যাবে। তো ত্রিরত্ন যেমন জৈন ধর্মে আছে, টার্গেট WBCS তোমাদের আগানোর জন্য ত্রিরত্নের নিয়ম পালন করছে। এবার এই পয়েন্টগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, প্রশ্ন এখান থেকে আসতে খুব কম দেখা যায়, কিন্তু পরীক্ষায় আসবে না প্রশ্ন সেটা বলবো না, মুখস্থ তো তোমাকে করে যেতে হবে। থেকে আমি তোমাদের সামনে যে জিনিসটা রাখছি, এই পয়েন্ট থেকে প্রশ্ন অনেকবার এসেছে। ভিভিআই আরেকটা মোটামুটি ছিল, এটা একবার দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। জৈন ধর্মের গ্রন্থ সমস্ত, দাদা একটাই তো হবে, এইটাই তো মিস্টেক খেয়ে যাও, এটাই তো মিস্টেক খেয়ে যাও, অনেকে একটা পড়ে যায়।
জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি প্রাকৃত ভাষায় রচিত। কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় রচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে এই জিনিসটা ভুল খেয়ে যায় যে জৈন ধর্মের একটাই ধর্মগ্রন্থ, অনেকগুলো আছে, প্রত্যেকটা নাম মাথায় রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত এটাও কিন্তু পরীক্ষা এসছে। কোন ভাষা? প্রাকৃত ভাষায় রচিত। জৈন ধর্মের দ্বাদশ অঙ্গ, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের মধ্যে একটি। আর একটা ধর্মগ্রন্থ আছে যেটা তোমাদের গুলিয়ে দেয়, সেটি কি হলো? ভদ্রবাহু রচিত কল্পসূত্র। যদি পরীক্ষায় বলে জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ, অ্যান্সার করতে হবে কল্পসূত্র। যদি বলে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, তাহলে বলতে হবে দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? সঠিক ফোন নাম্বার ডায়াল করতে হবে, তাহলে সঠিক জায়গায় ফোন লাগবে। ঠিক তেমনই সঠিক উত্তর দিতে হবে, তাহলে পুরোপুরি 1 নাম্বার পাবে, না হলে নেগেটিভ খেয়ে যাবে। নেগেটিভ এমন একটা জিনিস না, শুধু নাম্বার কমাবে না আর 1 নাম্বার কমে না। অনেকে মনে করে একটা ভুল হলো 1 নাম্বার, না বেটা না। একটা ভুল হলো 1 নাম্বার তো কমলো, তার সঙ্গে 0.25 নাম্বার কমবে। মানে একটা ভুল শুধু 1 নাম্বার কমাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে 0.25 নাম্বারও কমাচ্ছে। তাই সাবধান। তাই সঠিক তথ্য মাথায় রাখবে, ভালোভাবে দেখো। যদি বলে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, অ্যান্সার করবো দ্বাদশ অঙ্গ। কি অ্যান্সার করবা? দ্বাদশ অঙ্গ। বলো ভাই, আমার সঙ্গে বলো, কি অ্যান্সার করবা? দ্বাদশ অঙ্গ। আর যদি বলে জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ, কি অ্যান্সার করবে? কল্পসূত্র। কি করবে? কল্পসূত্র। লাস্ট পয়েন্ট, জৈন ধর্মে প্রাণী হত্যা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। এই ধর্মের যারা অবিলম্বী, যারা এই ধর্মকে বিশ্বাস করে, তারা তোমরা দেখবা মাঝে মাঝে শ্বেত বস্ত্র পরে কিছু কিছু জৈনরা কি করে মুখ ঢেকে চলে, ধর্মগুরু হয়, আশা করি টিভিতে দেখেছো। তো এরা কেন মুখ ঢেকে কেন চলে? যারা মুখের মধ্যে কোনো মশা মাছি কোনো পোকামাকড় ঢুকে তারা মারাও না যায়। জীব হত্যা জৈন ধর্মের সব থেকে বড় পাপ। মাথায় রাখবে, প্রাচীনকালে যখন মহাবীর এই ধর্ম প্রচার করছিল, কৃষকরা এই ধর্ম গ্রহণ করেন। কেন দাদা? কৃষকরা কি মহাবীরকে পছন্দ করতো না? এই বিষয় না। জৈন ধর্মের প্রধান কথা কি? জীব হত্যা করা যাবে না। কৃষি কাজ করার সময়, জমিতে লাঙ্গল চড়ানোর সময় একাধিক ছোট ছোট পোকামাকড় মারা যায়। তাই কৃষকদের পক্ষে সম্ভব ছিল না মহাবীরের এই জৈন ধর্ম গ্রহণ করা। বণিক যারা বাণিজ্য করতো তারা গ্রহণ করেছিল। ভাই ও বোনেরা আমার, এই পয়েন্টগুলোর মধ্যে অন্তিম পয়েন্টে আমি চলে এসেছি এবং আশা রাখছি ক্লাস তোমার ভালো লাগছে। অলরেডি তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছো। মাথায় রাখবে, ভালোভাবে বুঝতে হবে, জৈন ধর্ম সম্মেলন থেকেও পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন উঠে এসেছে। আর এই জৈন ধর্মে কেবল মাত্র 2টো ধর্ম সম্মেলন হয়েছিল, আর 2টো নামই তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথম জৈন ধর্ম সম্মেলন সংগঠিত হয়েছিল 300 বিসি, বিফোর ক্রাইস্ট। 300 খ্রিস্টপূর্বাব্দে। এটি সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হয়েছিল কার নেতৃত্বে? দেখে নাও, হয়েছিল স্থূলভদ্রের নেতৃত্বে। কোথায়? পাটলিপুত্রে। আবার বলো আমার সঙ্গে, বোন আমার বা ভাই আমার, লজ্জা পাবে না, লাইক করতে হবে। জৈন ধর্ম সম্মেলনের প্রথম ধর্ম সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 300 বিসিতে। কে বা কার নেতৃত্বে হয়েছিল এই ধর্ম সম্মেলন? পাটলিপুত্রে সংগঠিত হয়েছিল। যেমন প্রথমটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টাও তেমন ইম্পর্টেন্ট। দ্বিতীয় জৈন সম্মেলন সংগঠিত হয় 512 এডিতে এবং এটা সংগঠিত হয়েছিল এক বিশেষ ব্যক্তির নেতৃত্বে। ইনি ছিলেন দেবাদি হেমা শর্মানা এবং তার নেতৃত্বে সংগঠিত হয়েছিল পাটলিপুত্রে। না না, বোনেরা আমার, প্রিয় ভাইরা আমার, যারা ভিডিও দেখছো একটু ভালোভাবে শুনে নাও। ভুল করে এখানে হয়তো পাটলিপুত্র আমরা দিয়ে ফেলেছি, এটা হবে গুজরাটের বল্লভী। যদি জানা থাকে ভালো কথা, না হলে লিখে নাও গুজরাটের বল্লভী। কোথায়? বল্লভী। কোথাকার? গুজরাটের। গুজরাটের বল্লভীতে সংগঠিত ছিল। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাদের প্রিন্টিং মিস্টেক মূলত হয় না, কিন্তু তাও হয়ে গেছে, ক্ষমা করবে। তাও আমি ক্লিয়ার করে দিলাম। প্রথম পাটলিপুত্রে, দ্বিতীয় গুজরাটের বল্লভীতে। প্রিয় ভাই বোন, এই দুটো ধর্মের সম্মেলন থেকে প্রশ্ন এসেছে, হয়তো 2025 সালেও আসতে পারে। বি রেডি, তার জন্য প্রস্তুত থাকো। এইবার যে লাস্ট পয়েন্টটা তোমাকে জানতে হবে, এই যে জৈন ধর্ম সম্মেলন হতো, এখানে ধর্মগুরুরা আসতো। মাথায় রাখবে প্রিয় ভাই বোন, এই ধর্মগুরুদের মধ্যে এক সময় মত পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে জৈন ধর্মে 2টি বর্গের অবস্থান আমরা লক্ষ্য করেছি। প্রথম ছিল শ্বেতাম্বর, যারা শ্বেত বস্ত্র পরিধারণ করে তাদের মন্তব্য রাখত। দ্বিতীয় ছিল দিগম্বর, ইনারা গায়ে কোনো বস্ত্র পরিধারণ করতো না। মাথায় রাখবে, শ্বেতাম্বরের মধ্যে দুজনের নাম পরীক্ষায় এসছে, দুটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় উঠে আসতে পারে। নিম্নলিখিত কোন ব্যক্তি শ্বেতাম্বরের অন্তর্গত ছিল? মাথায় রাখতে হবে, হয় স্থূলভদ্র নয়
পার্শ্বনাথ, হয় স্থূলভদ্র নয় পার্শ্বনাথ। অপরদিকে দিগম্বরের অন্তর্গত কারা ছিল? মহাবীর এবং ভদ্রবাহু। আশা করি এই নামগুলো মাথায় রেখেছো বা নোট ডাউন করেছো। প্রিয় ভাই বোন, যদি এই নোটটা তোমার পাওয়ার ইচ্ছে থাকে, কমেন্ট বক্সে যাও, সেখানে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি, জয়েন করে নাও। আর যদি অ্যাপের দরকার থাকে, যেখানে তুমি ফ্রি মক টেস্ট, নোটস অনেক কিছু পেয়ে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করো, ফ্রি ম্যাটেরিয়ালসে যাবে, সেখানে অনেক কিছু পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আমরা এই মুহূর্ত পর্যন্ত কোনো ব্যাচ শুরু করিনি, ফ্রিতে তোমাদের হেল্প করছি। যদি তোমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে। গলা ফাটিয়ে চিৎকার করবো, কিন্তু তোমাকে গড়ে তোলার জন্য, তোমার স্বপ্ন তোলার জন্য। স্বপ্ন ভাঙার সময় নেই বোন বা ভাই, স্বপ্ন তৈরি করতে হবে, আর তার জন্য সময় খুব কম। সেপ্টেম্বর মাসে পরীক্ষা। বি রেডি, বি প্রিপেয়ার, অল দ্য ভেরি বেস্ট। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, অবশ্যই ভিডিও লাইক করে দেবে।